হ্যাঁ, হেভি অংশের কৃষক আছে। হ্যাঁ, ও একটা কৃষক। আচ্ছা বাপ, হ্যাঁ আমি এবার বলি যে আপনাদের কৃষকদের কয়েকটা কথা বলে শেষ করব। কৃষকদের কথা শুনবেন? আমার কিন্তু 5 মিনিট হয়ে গেছে। আমি কৃষকদের একটা দুর্দশার কথা তুলে ধরতে চাই, শুনবেন আপনারা? আচ্ছা, সর্বপ্রথম বলি পশ্চিমবাংলা সরকারের একটা প্রকল্প আছে, কোনো কৃষক যদি 60 বছরের আগে মারা যায় তার পরিবার এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। এখানে এত কৃষক আছে, জানতেন? একজন হাত তুলুন তো। এই প্রকল্পটা আছে, জানতেন? একজন হাত তুলুন। ওই দেখুন একজন তুলেছে, আমি দেখতে পেয়েছি। ভাই আমি মিথ্যা কথা বলবো না, না একজন একদমই ভিতরে। মিথ্যা কথা বলে আমি লোকের তালি নেওয়ার পছন্দ করি না, একজন জানি। তাহলে আপনি বলুন এটা জানানো হয় না কেন? এবার বলি 60 বছর 65 সম্ভবত, এই 60-65 বছর ঊর্ধ্বে হয়ে গেলে কৃষকরা পেনশন পায়, মাসিক একটা টাকা পায়, ভাতা পায়। সেটা কতজন জানতেন? এটা কিন্তু আবার কেউ জানে না, আপনাদের জানিয়ে রাখি। সবার আমি দীর্ঘায়ু কামনা করি, কিন্তু 60 বছরের নিচে কৃষকরা মারা যায় তো সেই কৃষক 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। টাকাটা কে খায়? কারা খায়? পঞ্চায়েত ভোটে যারা ওই নমিনেশন কেন্দ্রগুলোকে দখল করে রেখেছিল, গণনার দিনে মেরে সার্টিফিকেট কেড়ে নিয়ে হেরে যাওয়া সার্টিফিকেটকে জেতা সার্টিফিকেট করে সবুজ আবির মেখেছিল, সেই উন্নয়ন বাহিনীরা খোঁজ নিলে দেখবেন শুকুনের মতো তাকিয়ে থাকে। কোনো কৃষক মারা গিয়েছে, আপনারা জানেন না, সেই মালটাও তো তুলে ওরাই খেয়ে নিচ্ছে। তো আজকের পর থেকে আমি সবার দীর্ঘায়ু কামনা করছি, কিন্তু মারা তো যায়। আর দুটো বিষয় কৃষকদের সাথে বলবো। একটা এই যে ঝড় বাদলের সময় আসছে, অনেক ক্ষেত্রে বাজ পড়ে মারা যায় তো কৃষকরাই কিন্তু বেশি মারা যায়। কি মাঠে যায় তার কৃষিকাজের করতে, বৃষ্টি ঝড় আসছে, ছুটে আসতে করে বাজ পড়ে মারা যায়, সেক্ষেত্রেও ক্ষতিপূরণ পাই 2 লক্ষ টাকা। কজন কৃষক জানতেন? ওই ভাইটা কিন্তু আর হাত তুলেনি, আমি ওনাকেই ফলো করছিলাম। তাহলে এই 2 লক্ষ বাজ পড়ে মারা যাওয়ার সংখ্যা কি কম? হ্যাঁ, মালটা কে তুলে খাচ্ছে? কারা খাচ্ছে? হাজী নুরুল ইসলাম সাহেবদের দলের লোকেরা হয়তো মাল তুলে খেয়ে নিচ্ছে, খোঁজ নিয়ে দেখুন। আর একটা কথা বলি, সাপে কামড়ে মারা গেলে সরকারি ক্ষতিপূরণ পাওয়া যায়, সেক্ষেত্রেও কৃষকরা আবার বেশি সাপে কামড়ায়। বা গরিব মানুষ, ডে লেবার যারা এই ইট ভাটার কাজ যারা করে, ইটের কি বলে আপনার গাছি রেডি করে লরিতে তুলতে হ্যান্ড করবে, ওর মধ্যে সাপ ঢুকে বসে থাকে, কামড়ালে মারা যায়। 1 বছরে পশ্চিম বাংলায় সরকারি হিসাব হচ্ছে 850 জন সাপে কেটে মারা যায়, বেসরকারি 2000-এর উপরে, সেক্ষেত্রেও 2 লাখ টাকা ক্ষতিপূরণ পাওয়া যায়। তাহলে এই মালগুলো কারা খাচ্ছে? আমি যেখানেই যাই এগুলো বলি একটু একটু, কেন জানেন? ভালো লাগলে ভোট দেবেন, না লাগলে ভোট দেবেন না, কিন্তু আপনাদেরকে একটু সচেতন হতে হবে, আপনাদেরকে আপনাদের অধিকার জানতে হবে। আজকে মমতা ব্যানার্জি আমার নামে বলে বেড়াচ্ছে আমি বিজেপি দালাল, হ্যান ত্যান তৃণমূলীরা বলে বেড়াচ্ছে, কিন্তু আমি সচেতন বলে একটা চ্যালেঞ্জ ওদেরকে করে রেখেছি। মমতা ব্যানার্জির যদি সৎ সাহস থাকে, পাড়ার চালানোর নেতাদেরকে আমি ভাবি না, ওই আপনাদের পাড়ার তৃণমূলের যারা চালানোর নেতা আছেন, নওশাদ সিদ্দিকী বিজেপির দালাল, হ্যান ত্যান, ওসব মানি না আমি। মমতা ব্যানার্জিকে সরাসরি আমি চ্যালেঞ্জ করে রেখেছি যে মমতা ব্যানার্জির সৎ সাহস থাকলে বলুক নওশাদ সিদ্দিকী কত টাকা নিয়েছে বিজেপির কাছ থেকে, এই সংখ্যাটা বলুক। ওরা দেখবেন মমতা ব্যানার্জি সব বলে, কাটিয়ে কুটিয়ে বেরিয়ে চলে যায়, কত টাকা নিয়েছে সংখ্যাটা বলে না। 200 থেকে 2000 কোটি, যা ইচ্ছা বলুক। তো বলে তো দেখো, ওনার পেনের এমন খোঁচা দেবো, কোর্টে যেতে হবে, ওনাকে ছাড়বো না। তো যেটা আসছি, তো আমি আপনাদের বলার কারণ আপনাদের অধিকার আপনাদেরকে জানতে হবে। আবার কৃষকের কাছে ফিরে আসি। এখানে মৎস্যজীবী কারা আছেন? মৎস্যজীবীরাও 60 বছরের নিচে কোনো মৎস্যজীবী মারা গেলে তার পরিবারও এককালীন 2 লক্ষ টাকা ক্ষতিপূরণ পায়। আশা করছি এগুলো নতুন শুনছেন। এগুলো হচ্ছে অ্যাকচুয়াল আপনাদের জন্য আছে। এই নুরুল ইসলাম সাহেবদের দলের যারা চামচা আমচা যারা আছে, তোলাবাজগুলো হয়তো এগুলো ঝেড়ে দিচ্ছে। এবার আপনার বলছি ওটা, তো আপনাদের বলি অনেক টাইম হয়ে যাবে, কত বলবো ওনার দিনের মতো, এত টাইম হয়ে যাবে। কটা বাজে গো?
এই মাছ ধরা জাল হাঁড়ি থেকে শুরু করে অনেক কিছু ফ্রিতে পাওয়া যায় কৃষক এই মৎস্যজীবীদের জন্য। সব মালগুলো কোথায় ব্লকে আসে আর হাজী নজরুল ইসলাম দলের যে সমস্ত সাঙ্গপাঙ্গরা আছে তারা সব লুট করে নেয়। ভাই কৃষকদের কাছে বলে আমি এখানে বিদায় নেব। পশ্চিমবাংলা যারা কৃষক, এখানে সংখ্যা সব থেকে বেশি দেখলাম কৃষকের। আপনাদের মাসিক গড়াই কত বলতে পারবেন আপনারা? হিসাব করেননি কোনোদিন, আমি বলে দিচ্ছি 7,000 টাকার নিচে, বিলো 7,000। একটা কৃষক পরিবার মাস গেলে 7,000 টাকার নিচে ইনকাম করছে। এই ইনকামে কি চলবে? এই ইনকামটা বাড়ানো দরকার তো, এটার জন্য পলিসি আনা দরকার তো, এটার জন্য যেখানে দেশের আইন তৈরি হচ্ছে সেখানে গিয়ে বলা দরকার তো। আমি পশ্চিমবাংলার বসিরহাট থেকে এসেছি, আমার বসিরহাটের কৃষকদের মাস গেলে মাত্র 7,000 টাকার নিচে ইনকাম করছে, এটা বাড়াতে হবে, পলিসি আনতে হবে। তার জন্য বিদায়ী এমপি মহাশয়কে পাঠিয়েছেন, তিনি কিচ্ছু কথা বলেননি। আপনাদের বলবো, যদি আপনারা পার্লামেন্টে পাঠান, আমাদের খামচিহ্ন পার্লামেন্টে গিয়ে আপনাদের জন্য কথা বলবে। আপনাদের একটু গতার্থে কোটা ডেটা দিয়ে যায়, আপনারা মাথায় রেখে দেবেন। জম্মু কাশ্মীরের যেখানে সবসময় আমরা শুনি নাকি বোমগুলি বোমগুলি বোমগুলি, কিন্তু জম্মু কাশ্মীরের কৃষকরা মাস গেলে প্রায় 15,000 টাকা ইনকাম করে। হরিয়ানার কৃষকরা মাস গেলে প্রায় 22,000 টাকা ইনকাম করে। তামিলনাড়ুর কৃষক থেকে শুরু করে, পাঞ্জাবের কৃষক থেকে শুরু করে মাস গেলে ওই 20-22,000 টাকা করে ইনকাম করে। কিন্তু দুঃখের বিষয়, তারাও কৃষক, পশ্চিমবাংলার কৃষকরাও কৃষক, কিন্তু পশ্চিমবাংলার কৃষকরা মাস গেলে মাত্র 7,000-এর নিচে কেন ইনকাম করছে ভাবতে হবে। আমি পশ্চিমবাংলার বিধানসভাতে বারবার প্রশ্ন করেছি যে পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড় আয় কত, কারণ মমতা ব্যানার্জি বলেছিল ক্ষমতায় আসলে কৃষকদের গড় আয় দ্বিগুণ করে দেব। কিন্তু বারবার আমি কৃষি মন্ত্রীকে প্রশ্ন করলেও তিনি উত্তর দেয় না। এলাকার যিনি বিধায়ক তাকেও জিজ্ঞাসা করবেন, নওশাদ সিদ্দিকী কৃষকদের হয়ে, এগ্রিকালচারের সাথে যারা রিলেটেড তাদের হয়ে কত কথা বলে, তিনিও হয়তো তিনি সত্য কথা বলে, তাহলে বলতে শিকার হবে যে হ্যাঁ নওশাদ ভাই পাল বিধানসভার মধ্যে কৃষকদের অনেক কথা বলে, কিন্তু মন্ত্রী উত্তর দিতে পারে না। তো আপনাদের জন্য বারবার প্রশ্ন করে উত্তর দেয় না, কিন্তু আমি উত্তর না থেকে দিলে চুপ করে বসে থাকা তো ছেলে আমি নই ভাই। তো আমি তথ্য দেখতে 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 দেখলাম যে আমাদের পশ্চিমবাংলার কৃষকদের মাসিক গড়াই 7,000। আমার একটু আরো সার্চ করতে করতে এগুলো সব বেরোলো। তখন আমার মনে ইচ্ছা হলো, তাহলে এইটাই ব্যাপার, সব থেকে বেশি কোন রাজ্যের কৃষকদের মাসিক গড়াই? আমি তো দেখে আমার চক্ষু চড়ক গাছ। মেঘালয় রাজ্যের কৃষকরা মাস গেলে প্রায় 30,000 টাকা ইনকাম করে। ভাবতে পেরেছেন? ওই বাপ 70 বছর বয়স হয়ে গেছে। তো বয়স কত? কত বয়স আপনার? বয়স কত? কৃষক বয়স কত? কিছু বুঝতে পারে না। 60 বছরের কৃষক এখানে আছে, 70 বছরের কৃষক আছে, 61 বছর বয়স বাপের। তাহলে বলুন, 61 বছর বয়সের একজন কৃষক, সে সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত হাড় ভাঙা খাটুনি দেওয়ার পরে মাসের শেষে 7,000-এর নিচে ইনকাম করছে। আবার এই কৃষকই মেঘালয়ে কৃষক যারা আছেন তারা ইনকাম করছে 30,000 টাকা প্রায়। এর মধ্যে এই ডিফারেন্সটা বন্ধ করতে হবে। তো এটা বন্ধ করার জন্য আমাদের কৃষকরাও যাতে কম করে মাস গেলে 15,000 টাকা ইনকাম করে, তার জন্য লড়াইটা কোথায় করতে হবে? যেখানে আইন তৈরি হচ্ছে সেখানে বলতে হবে। শুধু এই ফুটপাতে দাঁড়িয়ে চিৎকার করলে হবে না। এখানে দাঁড়িয়ে যেমন চিৎকার হবে, রাজ্যের আইনসভার মধ্যে দাঁড়িয়ে যেমন চিৎকার করছি, ওই চিৎকার ওই আওয়াজটা দেশের আইনসভার মধ্যে তুললে তখনই পশ্চিমবাংলার কৃষকদের মাস গেলে 15,000 টাকা কম করে ইনকাম হবে। তাই এই চিৎকারটা কে করবে? সবাই গিয়ে চিৎকার করতে পারবেন তো? দিল্লিতে পুলিশ লাঠি নিয়ে 6 ফুটের লাঠি দিল্লি পুলিশ পেঁ দিয়ে ছড়িয়ে দেবে। তার জন্য এমন লোককে পাঠাবো, আমরা কিচ্ছু করতে পারবে না পুলিশ। বাইরে অনেক আটকায় আমাকে, আমি সন্দেশখালী আসছি না আটকে দিচ্ছিল, কিন্তু সন্দেশখালীর মা বোনেদের কথা বিধানসভায় যখন বলছিলাম কোনো পুলিশ আটকাতে পারেনি। সেই জায়গাটা আমাদের পাঠাতে হবে, যেখানে কেউ আটকাতে পারবে না কণ্ঠটাকে। মাঝে মধ্যে চিৎকার চেঁচামেচি করে, আমার কথা যখন ওদের গায়ে লাগে, শুধু আমি এইটুকুই বলি, একার এইটা সহ্য করতে পারছেন না, একটু শোনার একটু ধৈর্য করুন। আমি যখন ভালো কথা বলি মাঝে মাঝে চিৎকার চেঁচামেচি করে, ঠিক আছে? তো আমি এইটুকুই, বেশি কিছু বলি না। আমি খারাপ ভাষা একটাও ব্যবহার করি না। আমি শুধু বলি আমি তো একা, শোনার একটু ধৈর্য করুন, অতি ওষুধ কাজ হয়ে যায়।
তো এই যে বলি আমাকে আটকাতে পারে না, তো হয়তো কিছু চিৎকার করে। তো এই বলার জায়গাটা আপনাদের তৈরি করতে হবে, যেখানে দেশের আইন তৈরি হচ্ছে। আগামী 5 বছর ভারতের কৃষকরা, পশ্চিমবাংলার কৃষকরা, আপনার বসিরহাটের কৃষকরা কেমন থাকবে, যেই পলিসি যেখানে তৈরি হচ্ছে সেখানে যদি আপনার লোক না থাকে তাহলে আপনার বিপক্ষে কাজ হবে, আর সেখানে যদি আপনার লোক থাকে, আপনার হয়ে বলার লোক থাকে, তাহলে আপনার পক্ষে যাবে। তো আপনার লোক আপনার হয়ে বলার জন্যই তো খামচিহ্ন আছে। আপনি পাঠান আমাদেরকে পার্লামেন্টে, আপনাদের হয়ে কথা বলবো। শেষ করছি। আজকে আমাদের কৃষকদের এত দুর্দশার কারণটা হচ্ছে একটা, আমাদেরকে বিজ্ঞানসম্মতভাবে চাষ করতে ট্রেনিং দেওয়া হয় না। আমরা কি ভাবি, 1 বিঘে জমিতে আলু ফলাবো, বেশি করে সার দিই। বেশি সার দেওয়ার ফলে কি হয়, সারের দামটা এক্সট্রা যায়, আর বেশি সারে ওই ক্ষতি হয়ে যায়। যে মৎস্যজীবীরা আছেন, আপনাদের উদ্দেশ্যে বলি একটা কথা, আপনারা পুকুরে বা ঘেরিতে 15 কিলো মাছ থাকলে খোঁজ নিয়ে দেখুন 15 কিলো মাছেরই খাবার দিয়ে দেয়। যারা ট্রেনিং প্রাপ্ত নয়, কিন্তু বিজ্ঞান বলছে 15 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবার দিতে হবে। তাহলে কত কিলো মাছের খাবারের দামটা বাঁচছে? 13 কিলো মাছের খাবারের দামটা বেঁচে যাচ্ছে, কিন্তু সেটা এক্সট্রা চলে যাচ্ছে। আপনি মাছ খাবে, বড় হবে, আমিও জানতাম যতক্ষণ পর্যন্ত তার আগে জানিনি। একটা বিজ্ঞানীর সাথে যতক্ষণ না বসেছি, তিনি আমাকে কথা যখন বলেছেন আমি অবাক। স্বাভাবিকভাবে আমরা কি বলি, বেশি খাবার দেবো, খেয়ে বড় হবে তাড়াতাড়ি, কিন্তু নয়। বিজ্ঞান বলছে 15 কিলো মাছ থাকলে 2 কিলো মাছের খাবার দিন, আর আমরা 15 কিলো মাছ থাকলে চাইলে 20 কিলো মাছের খাবার দিয়ে দিই। ফলে কি হয় আপনাদের বলি, ওই খাবারটা নষ্ট হয়, পচে। ওই পচা পানি অনেক সময় কিন্তু প্রয়োজন হয়ে পুকুরের মাছগুলো নষ্ট হয়ে যায়। তাহলে ক্ষতি কারা হয়? আমার মৎস্যজীবী ভাইরা। মৎস্যজীবী ভাইদের বলি, হাঁড়ি, জাল, মাছ ধরা জাল, মাছের অনেক সময় খাবার, মাছের চারা, এবং ওই ছোট ছোট আইস প্যাক হয় না, ওই সমস্ত গুলো কিন্তু সময়ে প্রতি বছরে ব্লকে আসে গরিব মৎস্যজীবীদের জন্য। তারা ওইটাকে নিয়ে তাদের উপার্জন করবে, কিন্তু ব্লক থেকে কোথায় যায়, ওই মালটা আবার দোকানে চলে যায়, আপনারা গিয়ে কিনেন। ঠিক কৃষক ভাইরা যেমন, একটা ছোট্ট উদাহরণ দিচ্ছি, স্প্রে করা মেশিন সমস্ত কৃষক ভাইদেরই বাড়ি আছে। এখন ব্যাটারি চালিত স্প্রে করা মেশিন বা চার্জিং, ওটার দাম কত? 4000 টাকা কম করে 40% ডিসকাউন্টে পাওয়া যায়, আবার অনেক সময় ফ্রি পাওয়া যায়। ফ্রির কথা আমি ছেড়ে দিলাম। 40% ডিসকাউন্ট মানে 4 1600 টাকা সস্রাই হচ্ছে 4000 থেকে। তাহলে দাম কত? 2400 টাকা পড়ছে। তাহলে মালটা আপনি যদি ব্লকের মাধ্যমে কেনেন, তাহলে মালটা আপনি 2400 টাকায় পাবেন। আর ওই মালটাই তৃণমূলের নেতারা তুলে বিক্রি করে দিচ্ছে, ওটাই দোকান থেকে আপনি কিনছেন 4000 টাকায়। এই চুরি আমরা বন্ধ করব যদি আমাদেরকে আগামী দিন আপনারা সুযোগ দেন। আর একটা কথা বলে শেষ করব, যারা এইসব চুরি লুটপাট করছেন, সব তো তথ্য ওখানে আছে। কার নামে মালটা ইস্যু হচ্ছে? যে জীবনে মাঠের ধারে যায়নি, তার নামে মাল উঠেছে। ক্ষমতায় আসবো, কমিশন বসাবো, পঞ্চল সমিতি, জেলা পরিষদ কমিশন বসবে। জনগণের উন্নয়নের জন্য যে টাকাগুলো এসেছে কারা কিভাবে খরচ করেছে খবর আছে। বারাসাতে ফ্ল্যাট কিনেছে, ওখানে জমি কিনেছে, হাইওয়ের ধারে জমি কিনেছে, দীঘাতেও ফ্ল্যাট কিনেছে, লরি কিনেছে, 4 চাকা কিনেছে, জমি কিনেছে। তাদের একটু বলে দেন, আগামী দিনে আইএসএফ ক্ষমতায় আসছে, কমিশন বসাবে। কমিশন বসিয়ে পঞ্চায়েতে যে সমস্ত 1 বছরে 5 কোটি টাকা উন্নয়নের জন্য একটা পঞ্চায়েত আসে, বেশি বুথ থাকলে 10 কোটি টাকা পর্যন্ত আসে, 5 বছরে 25 থেকে 50 কোটি টাকা আসে। সেই টাকা যারা লুটপাট করে ফ্ল্যাট কিনেছে, দীঘায় হোটেল কিনেছে, লরি কিনেছে, সেইগুলো কমিশন বসিয়ে আবার উদ্ধার করব, এবং সে বেটাগুলোকে জেলের ভাত খাওয়াবো। উদ্ধার করে যে টাকা হবে নিলামে তুলবো, নিলামে তুলে যে টাকা হবে কোষাগারে জমা দিয়ে, ওই টাকা আবার জনগণের জন্য আমরা কাজ করাবো। ওদের বলে দেবেন, যারা লুটপাট করছে, হুমকি চুমকি দিচ্ছে, ওই চারানা নেতাদের বলে দেবেন, শাহজাহান শেখের অবস্থা কোথায়, উত্তম শিবুদের অবস্থা এখন কি দেখে নিক। আর এদিকে পার্থ থেকে শুরু করে, বালুবাবু থেকে শুরু করে অনুব্রত মণ্ডলের অবস্থা কি একটু দেখে নিক। এটা দেখে জ্ঞান করে নিতে বলবেন। দিনের শেষে প্রতিবেশী এটা মাথায় রেখে রাজনীতি করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আস্তে আস্তে বিদায় নেন। বিদায় দিতে দিতে আমি একটা কথা বলবো, কানে নিয়ে চলে যাবেন। অনুরোধ একটাই, ইচ্ছা লাগলে ভোট দেবেন। না, ফ্ল্যাশ দিয়ে আর হবে না, এই নামাজ শুরু হবে। শোনো, আমি একটা গুরুত্বপূর্ণ কথা বলবো, যেটা হচ্ছে আপনাদের কাছে অনুরোধ আমার এটাই, যে আপনারা